স্বাগতম সবাইকে জয়কলি কর্তৃক আয়োজিত লাইভ প্রোগ্রামে। আজকে আমাদের লাইভ ফ্রি ক্লাসে আছে হচ্ছে বিইউপি কোশ্চেন সলভ, প্রশ্ন সমাধান করব 2021-22-এর শুধুমাত্র পদার্থবিজ্ঞান অংশ, কিন্তু এর তোমার গণিত এবং রসায়ন অংশটাও তোমাদের সলভ করা হবে আজকেই সন্ধ্যা 6:15-তে। তোমরা হয়তো বা অলরেডি পোস্ট পেয়ে গিয়েছো। আজকেই তোমাদের আরও 2টা সাবজেক্টের কোশ্চেন সলভ আছে, তো ওই সময়ও তোমরা একটু ভালো মতো আমাদের পেজে খেয়াল রেখো। এখন আমরা আমাদের ফিজিক্স কোশ্চেন সলভে চলে যাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিইউপির বই। এই বইটা আমার এখানেও আছে, তোমাদের দেখায় দেই। এই হচ্ছে আমাদের বিইউপির বই। এই যে এটা আমাদের বিইউপির বই। এটা আমাদের বিজ্ঞান অনুষদের জন্য যেটার কোশ্চেন আমরা এখানে সলভ করব, সেই বই হচ্ছে এটা। এই বইটা তোমরা আমাদের পেজ থেকেও কালেক্ট করতে পারো, অর্ডার দিতে পারো, অথবা তোমরা হচ্ছে নিকটস্থ যে কোনো লাইব্রেরিতে বইটা কালেক্ট করে নিতে পারো। এই যে জয়কলি একাডেমি থেকে আমার পেজের লিঙ্কটা, গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছে, চাইলে জয়েন হয়ে থাকতে পারো। তো আমরা শুরু করে দেই ধীরে ধীরে আমাদের কোশ্চেন সলভের ক্লাসটা। দেখো এবার আমাদের লেখা ঠিক মতো বুঝতে পারছো কিনা, একটু টেকনিক্যাল সমস্যা হয়ে গেছিল। তো আমাদের এই বইটা তোমরা জয়কলির মেইন পেজ থেকে অর্ডার করতে পারো, www.joykoli.com থেকে। এখানে তোমরা একটা প্রোমো কোড ইউজ করতে পারো, তাহলে তোমরা এক্সট্রা 7% ডিসকাউন্ট পাবা। মানে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট, 7% অতিরিক্ত ডিসকাউন্ট। সেই প্রোমো কোডটা আমি একটু লিখে দেই এই সাইটে। সেইটা হচ্ছে এফ, ক্যাপিটাল লেটারে লিখবা, ই বি, মানে ফেব্রুয়ারির এফইবি আর কি, FEB 2023 2023। এটা তোমরা ইউজ করলে অনলাইন অর্ডারের জন্য শুধুমাত্র। আবার লাইব্রেরির যাই প্রোমো কোড বলে দিও না যে এখন 7% ডিসকাউন্ট দেন, তা কিন্তু হবে না, শুধু অনলাইনের ক্ষেত্রে এটা হবে আর কি। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের মেইন টপিকে। দেখো দুইটা ভেক্টর যখন বলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তখন তোমাদের বুঝতে হবে যে নর্মালি ডট গুণ করলেই কিন্তু হয়ে যায়। আমরা কি জানি? আমরা জানি যে এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে কস থিটা সমান কি? এ ডট বি ভাগ এ বি। তাহলে থিটা সমান কি? কস ইনভার্স এই জিনিসটা, এ ডট বি, আর নিচে হচ্ছে ভাগ এ বি। এই যে এইটাই তোমাদের এখানে সলভ করে দেওয়া আছে যে এ ডট বি এর মান কত। ডট গুণ করা তো মানে বোঝোই, আয়ের সাথে আই, এই যে এটার সাথে এইটা গুণ করা, 4 5 20 20। আর এখানে হচ্ছে তোমার 5-এর সাথে ডট গুণ মানে হচ্ছে তোমার আয়ের সাথে আই গুণ, আর হচ্ছে তোমার জের সাথে জে গুণ। এখানে 5-এর সাথে দেখো জে আছে আর এখানে আছে কে, তার মানে এটা গুণ করলে 0 হবে, তাই না? তার মানে এই যে 4 5 20 উপরে 20, আর নিচে দেখো এটা এখানে হচ্ছে রুট ওভার, এটা কত? রুট ওভার 41, এটা হলো রুট ওভার 41। তাহলে রুট 41 গুণ করলে কি রুট 41 স্কোয়ার হয়, তার মানে রুট 41। কথা হচ্ছে 20/41 মানে কি? এখানে দেখো যেই জায়গাগুলোতে আমাদের কিছু কিছু জায়গা আছে যেখানে কিছু অ্যাজাম্পশন করতে হয়। অ্যাজাম্পশন বলতে আলটিমেটলি কস 20/41 মানে কিন্তু হুবহু π/3 না। আলটিমেটলি π/3 হচ্ছে কস হাফের মান, সরি কস ইনভার্স হাফের মান, বা কস হচ্ছে তোমার π/3 মানে কত? 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। কিন্তু দেখো 20 আর 41 মানে কি? এটা কি অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারি না যে কস ইনভার্স অফ অ্যাপ্রক্সিমেটলি হাফ, আর কস ইনভার্স অফ হাফের মান তো আমরা জানি যে 60 ডিগ্রি, তার মানে π/3। এটা তো জীবনেও হবে না, এইটা তো হবেই না, আর এটা তো আগেই বাদ, তার মানে π/3 সঠিক উত্তর। এভাবে আমাদেরকে কিছু অ্যাজাম্পশন করে কিন্তু কাজ করতে হয়। এবার দেখো তো এই প্রশ্নের সলভ তোমরা দিতে পারো কিনা। একটি ইঞ্জিনের দক্ষতা 40%, গ্রাহকের তাপমাত্রা মানে কি? গ্রাহক মানে সিঙ্ক, আর যদি উৎস বলতো তার মানে সোর্স। তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে উৎসের তাপমাত্রা কত? মানে এই যে সোর্সের তাপমাত্রাটা তোমার কাছে চাওয়া হয়েছে। আমরা জানি যে কার্নো ইঞ্জিনের দক্ষতা হচ্ছে ইটা সমান 1 - T2/T1। তো T2 মানে হচ্ছে তোমার আমাদের যেটা দেওয়া আছে গ্রাহক, আর T1 হলো উৎস। তো এটাকে অবশ্যই কেলভিনে নিয়ে যাইতে হবে। আমরা জানি যে 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 প্লাস হচ্ছে 30, এত কেলভিন। তো এটা কত হয়?
3 কেলভিন। এই যে T2 এর মান 303 কেলভিন আর T1 এর মান তো তোমার বের করতে হবে। তো জাস্ট কোনাকুনি করে এই পাশ ওপাশ কাটাকাটি করে আমাদের মান আসবে 505 কেলভিনে। কেলভিনে মান আসছে, তাকে আমরা সেলসিয়াসে নিয়ে গেছি। কিভাবে? এই যে যদি 273 যোগ করলে কেলভিন হয়, তাহলে এই 505 থেকে 273 মাইনাস করলেই তো সেলসিয়াসে আসবে। দেখো 3 আছে, কত হলে 5, 2 হলে 7, 3, তারপরে এখানে দেখো 2, 232 ডিগ্রি সেলসিয়াস। 232 ডিগ্রি সেলসিয়াস, সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তো 3 নম্বর প্রবলেম দেখো, বায়ুর আর্দ্রতা হ্রাস পেলে বাষ্পায়নের কিরূপ পরিবর্তন হয়? তো এটা হচ্ছে একদম ইজি একটা প্রশ্ন, জ্ঞানমূলক একটা প্রশ্ন। তুমি বলো তো, বায়ুর আর্দ্রতা হ্রাস পেলে বাষ্পায়নের কি পরিবর্তন হবে? বায়ুর আর্দ্রতা কমে গেলে কি হয়? শীতকালে কি হয়? বায়ুর আর্দ্রতা কমে গেলে বেশি বেশি হচ্ছে তোমার বাতাস কি করে? বেশি বেশি পানি টেনে নেওয়ার চেষ্টা করে না? তার মানে এটা, এই দেখো এটার উত্তর হচ্ছে এ নাম্বারটা, বাষ্পায়ন দ্রুত হয়। কারণ বাতাসে যখন আর্দ্রতা কমে যায়, আর্দ্রতা কমে গেলে কি হয়? বাতাস তখন অনেক আর্দ্র হইতে চায়। তার মানে বাতাস তখন মনে করো যে চারপাশ থেকে শুধু পানি টানতে চেষ্টা করে, পানি টেনে নিয়ে যাইতে চায়। এই কারণে কিন্তু শীতের দিনে আমাদের ত্বক ফেটে যায়। কারণ কি? আমাদের ত্বকের ভিতরে কি আছে? কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজমের অধিকাংশই কি? পানি, তাই না? তো তরল থেকে পানি নিতে চায়, মানে অর্থাৎ একদম আমাদের শরীরের ভিতর থেকে, ত্বক থেকে পানি বের করে নেওয়ার চেষ্টা করে। ওই কারণে কি হয়? ত্বক ফেটে যায়। সেই কারণে আমরা পেট্রোলিয়াম জেল ইউজ করি, যাতে করে আমাদের ওই চামড়ার উপর একটা লেয়ারের মতো হয়। 1 হর্স পাওয়ার ক্ষমতা বিশিষ্ট একটি ইঞ্জিন দিয়ে 10 মিটার গভীর কুয়া খালি করতে প্রতি মিনিটে কত কেজি পানি উঠাতে হবে? এটার উত্তরটা আলটিমেটলি আসলে দিয়েই দেওয়া আছে। তো আচ্ছা, এটা হচ্ছে ফিজিক্স থেকে, কি সব ম্যাথে আসবে নাকি থিওরিও আছে? না, তাসনিম এরিন, তুমি যেটা প্রশ্ন করেছো সেটার উত্তর আমার গত প্রশ্নেই আশা করি পেয়ে গেছো। থিওরি থেকেও কিন্তু প্রশ্ন হয়। ম্যাথমেটিক্যাল পার্টটা বেশি, কিন্তু ম্যাথমেটিক্স হইলেও কিন্তু বড় বড় ম্যাথ না, ছোট ছোট ম্যাথ। আর থিওরিও আছে, থিওরি আমরা অলরেডি একটা পেয়ে গিয়েছি। আচ্ছা, তারপরে কম সময়ে কিভাবে উত্তর দিব? কম সময়ে, হ্যাঁ, আমরা কিছু টেকনিক তো শিখছি কম সময়ে উত্তর দেওয়ার। তো 3 আচ্ছা, 4 নাম্বারটা দেখি কেউ বললো কিনা প্রশ্নের। আচ্ছা, 3 পর্যন্ত উত্তর দিচ্ছ। 4 নাম্বারের উত্তরটা কেউ, উত্তর দেওয়ার কিছু নাই, দেওয়াই তো আছে, উত্তর তো করেই দেওয়া আছে। পি সমান W/T, তো W সমান PT। আমরা জানি W সমান mgh, তাহলে এখানে m এর মান PT/gh। আচ্ছা, পি এর মান দেখো 1 হর্স পাওয়ার। তোমরা জানো যে হর্স পাওয়ারকে ওয়াটে কনভার্ট করতে গেলে কি হয়, যে 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে 746 ওয়াট, তাই না? এই তো আমরা এই যে 746 বসায় দিছি। টি এর মান দেখো 1 মিনিট আছে, তাই না? যে প্রতি মিনিটে, তো ওটা সেকেন্ডে করলে 60 দিয়ে গুণ। আর জি এর মান তো জানো 9.8, আর 10 মিটার গভীর কুয়া মানে 10। তো এটা মোটামুটি সলভ করলে আমাদের 456.73, তার মানে এটা হচ্ছে আমাদের ডি নাম্বার সঠিক উত্তর। হ্যাঁ, আইনস্টাইনের ফটো তড়িৎ ক্রিয়া সমীকরণ হল কত? এই দেখো, এটা হচ্ছে আমাদের আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইফেক্ট আছে সেটা আমরা জানি। ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে, হ্যাঁ, নওরিন সুলতানা বি উত্তর দিছ, সঠিক উত্তর। নওরিন সুলতানাকে ধন্যবাদ আগে আগে সঠিক উত্তর দেওয়ার জন্য। এই জিনিসটা হয়েছে, আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে আমরা আশা করি জানি যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা কীরকম। ধরো বিষয়টা এরকম যে ধরো এখানে একটা পাত আছে, এখান থেকে একটা আলো আসতেছে, তাই না? ফটো মানে আলো। আরেকটা প্রশ্ন এই সূচকে আমি বলে ফেলি, তো দেখি পারো কিনা। ফটো ইলেকট্রিক সেলে শক্তির কি ধরনের কনভার্সন হয় বলতে পারবা? দেখি পারো কিনা। ফটো ইলেকট্রিক সেলে শক্তির কি ধরনের কনভার্সন হয়? বলতে থাকো, আমি এটা বুঝাতে থাকি। তো এখানে যখন আলো আসে, আলো একটা কি কম্পাঙ্ক। তো কম্পাঙ্কের কি একটা শক্তি আছে, এনার্জি আছে, সেটা হলো HF বা এইচ, অনেক সময় নিউ দিয়ে লেখে, নিউতেও কম্পাঙ্কই বুঝায়। এইচ এরকম করে লেখে, নিউ 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 এইচ নিউ। তো যখন এই পাতের উপরে আলোর তরঙ্গটা এসে পড়লো, মানে একটা শক্তি এসে পড়লো, তখন এই জায়গায় কিছু ইলেকট্রনগুলা একটু শিথিল হয়ে যায়, বন্ধনগুলা দুর্বল হয়ে খসে পড়ার মতো হয়। যখন এই শক্তিটা আরো আসছে 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 পড়তেই আছে, তখন বন্ধন খসে যাওয়ার পরে অতিরিক্ত আরো শক্তি দেওয়া হলে সেই শক্তিটা ইলেকট্রনের ভিতরে গতিশক্তি হিসেবে কাজ করে। গতিশক্তি হিসেবে কাজ করার পরে তখন তারা একদিক থেকে আরেক দিকে মুভ করতে চায়, এবং এই পাশে আরেকটা অংশ থাকে যেখানে ইলেকট্রনগুলো মুভ করে যায়।
ইলেকট্রন যখন মুভ করা শুরু হবে, তাইলে তখন ইলেকট্রন মুভ করলে কি হবে? ইলেকট্রন মুভ করলে আমরা কারেন্ট পাবো, আমরা ইলেকট্রিসিটি পাবো, তাই না? ইলেকট্রন মুভ করলে আমরা ইলেকট্রিসিটি পাবো না? হ্যাঁ, ঠিক আছে, যেদিকে ইলেকট্রন যায় আমরা ধরে নেই তার বিপরীত দিকটাকে তড়িৎ প্রবাহের দিক ধরে নেই। দিক যাই হোক না কেন, তড়িৎ প্রবাহ তো আলটিমেটলি ইলেকট্রনের কারণেই আসে, তাই না? সেইটাই আমরা আসলে বুঝাচ্ছিলাম যে আমরা ইলেকট্রনের ফ্লো হওয়ার ফলে ইলেকট্রিসিটি পাচ্ছি। তো জিনিসটা কিভাবে হয় দেখো, মোট যে শক্তিটা আসছে এই যে এইচ নিউ, তো আমাদের জিনিসটা কেমন হয় যে এইচ নিউ ইকুয়ালস টু হচ্ছে আমার যে ডব্লিউ নট, যেটাকে আমরা কার্যাপেক্ষক বলে থাকি, অর্থাৎ ইলেকট্রনটা যে দুর্বল হয়ে খসে পড়লো, প্লাস হচ্ছে সেখানে যে মোট গতিশক্তি প্রাপ্ত হলো এমভি স্কোয়ার যেটা আমরা বলি, সেটাকে এখানে ই ম্যাক্স দিয়ে লিখছে। এইচ নিউ সমান ডব্লিউ নট প্লাস হচ্ছে ই, অথবা এটা ই ম্যাক্সও লেখে, ই এমও লেখে, যা লেখো লেখো। তাহলে দেখো তো, অতএব আমরা এটা এপাশ ওপাশ করে ফেললে কি হয়? ই ম্যাক্স সমান কি? এইচ ভি মাইনাস ডব্লিউ নট, এইচ নিউ মাইনাস ডব্লিউ নট হয় না? এই যে এই জিনিসটাই, যে এইচ ম্যাক্স সমান এইচ নিউ মাইনাস ডব্লিউ নট, অর্থাৎ উত্তর হচ্ছে এই বি নাম্বারটা। দেখো নামের মধ্যেই পরিচয় আছে, তাই না? ফটো ইলেকট্রিক সেল, ফটো মানে কি? আলো, ইলেকট্রিক সেল মানে ইলেকট্রিসিটি, তাহলে আলো থেকে ইলেকট্রিসিটি। আমরা কি দেওয়া আছে? পথ পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য কত? আমরা কি জানি? আমরা জানি যে পথ পার্থক্য সমান, আচ্ছা ও দশা পার্থক্য চাইছে, তাই না? তো এইভাবে করে লিখি, আমরা জানি হচ্ছে দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু কি? পথ পার্থক্য, তাই না? তাইলে পথ পার্থক্য, তাহলে দেখো তো এখানে কি হবে? 2π/λ ইন্টু এখানে কত আছে? λ/4, λ/4, এই যে ল্যামডা কাটা, 2 দিয়ে 4 কাটলে 2, তাহলে π/2। উত্তর হবে হচ্ছে এই যে এটা π/2। আচ্ছা, তরঙ্গের এটাকে বলা হয় আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলা হয় কোন একটা, আচ্ছা আমি লিখে দিই, ডিফারেনশিয়াল ইকুয়েশন। সরল ছন্দিত স্পন্দন গতির মধ্যে তোমরা পড়ছো, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনটার আসল চেহারা ছবি হচ্ছে এরকম। এটাকে বলা হয় এভাবে d2x dt2, মানে এটা বোঝাচ্ছে যে dt অপারেটরকে দিয়ে দুইবার অপারেট করা, d2x dt2 প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এটা ছিল অরিজিনাল সমীকরণ। আর তোমার দেওয়া আছে যে এই 3টা তোমাকে ঝামেলা করতেছে, তাহলে আমার করতে হবে কি? এই 3 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। 3 দিয়ে ভাগ দিলেই তো এখানে আর 3 থাকবে না, আর এখানে ভাগ দিলে কি হবে বলো তো? এখানে ভাগ দিলে 27কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 9। তারপর তো এখানে 0কে 3 দিয়ে ভাগ করলে 0। তাহলে উত্তর কি হবে? এখানে এই জায়গায় হবে কিন্তু 9, তাহলে ওমেগা স্কোয়ারের মান যদি 9 হয়, তাহলে ওমেগার মান কত? 3। এটাই উত্তর। আচ্ছা দেখো 7 নম্বরের সলভে যে এখানে 3 করে দেওয়া আছে। 7 নম্বরের আরো একটা শর্টকাট আছে, যেটা তোমাদের একটু লিখে দেই দেখো, ডিরেক্ট করার জন্য। একই কাজ, দেখো শর্টকাট কিন্তু আসলে কোনো একেবারে মনে করো যে একেবারে উদ্ভট আহামরি কিছু, তা কিন্তু না। জাস্ট তোমার মেইন নিয়মের থেকে বের করে আনা একটা টেকনিক। একটা ম্যাথকে তুমি 10 লাইনে করছো, ওর মধ্যে এমন একটা লাইন আছে যেটাই ফেললে কাজ হয়ে যায়। তুমি হয়তো বুঝতে পারো নাই, সেইটাই আসলে শর্টকাট, যে তুমি ডাইরেক্ট ওইখানে ফেললে কাজটা হয়ে যায়। কিভাবে দেখো, এই প্রবলেমের শর্টকাট হচ্ছে বড় করে একটা রুট দিবা, দিয়ে লিখবা এক্স এর সহগ ভাগ হচ্ছে d2x, এটা লিখে নিতে পারো, x এর সহগ ভাগ হচ্ছে d2x dt2 এর। দেখো এখানে প্রশ্নের মধ্যে x এর সহগ কি দেওয়া আছে? 27। তাহলে 27, এটার সহগ কত? 3। তাহলে রুটের মধ্যে 27/3 মানে কি? √9, তার মানে 3। এটা তোমরা সাইডে লিখে নিতে পারো যদি মনে চায়। এটা একটা শর্টকাট। তোমার এই রিলেটেড যে কোনো ম্যাথ আসলে আমার মনে হয় ইজিলি তোমার সেকেন্ডের মধ্যে উত্তর বের করা যায়, তাই না? এই শর্টকাটটা তোমরা চাইলে লিখে নিতে পারো। এইরকম আমাদের বইয়ের মধ্যে বিভিন্ন শর্ট টেকনিক উইথ সেই টেকনিকটা আসলে বেসিক সূত্র কি, কিভাবে সলভ করতে হয়, এবং জয়কলি স্পেশাল শর্ট টেকনিকে কিভাবে সলভ করতে হয়, এই কম্বাইন জিনিসগুলো আমাদের বইগুলোতে আছে। তোমরা চাইলে আমাদের বিচিত্রা সিরিজ, পদার্থ, রসায়ন, বায়োলজি, তারপরে ম্যাথ, বাংলা, ইংরেজি, আমাদের বিচিত্রা সিরিজে, অথবা যারা প্রকৌশল
প্রিপারেশন নিচ্ছ ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য আমাদের বুয়েট সিরিজ আছে। যারা মেডিকেল নিচ্ছ তাদের জন্য ছন্দে ছন্দে বিভিন্ন মনে রাখার টেকনিক সমৃদ্ধ মেডিকেল সিরিজ আছে। তো তোমরা এই জিনিসগুলা কালেক্ট করে নিতে পারো। আমাদের ওই বইগুলাতে তোমার বেসিক নিয়মটাও দেওয়া আছে। এই জিনিসটার আসলে একটা কারণ হচ্ছে, ধরো মার্কেটে তুমি এমন একটা বই মনে করো নিলা যে সেখানে শুধু শর্টকাটটাই আছে, তাহলে তুমি কয়টা শর্টকাট মনে রাখবা? শর্টকাট মনে রাখতে শর্ট করে লেখা থাকে জয়কলি স্পেশাল টেকনিক বা জয়কলি স্পেশাল শর্টকাট, তখন তুমি নিয়মটা সঠিকটা বুঝলা বা লং টার্মটা তুমি শিখে ফেললা, তারপরে তুমি শর্টকাটটা শেখো, সেটা তোমার জন্য বেটার, মনে রাখা সহজ। তুমি বাই চান্স শর্টকাট ভুলে গেলেও তুমি অন্য নিয়মে করতে পারবা, বেসিক নিয়মে করতে পারবা। তুমি নিয়মই জানো না, তোমার নিয়মই আলোচনা তো চেষ্টা করছি। তোমরা যারা আমাদের বইগুলো কালেক্ট করেছো, আমাদের নেক্সট কোশ্চেনে যাই। দেখো আমাদের সত্যক সারণী ফুলটাই দিয়ে দেওয়া হয়েছে। একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির 4 গুণ, দ্বিতীয় দোলকটির 4 সেকেন্ড হলে প্রথমটির দোলনকাল কত? আচ্ছা, এটা হলো দ্বিতীয় দোলকটির দোলনকাল 4 সেকেন্ড। এটা হচ্ছে আসলে দ্বিতীয় দোলকটির দোলনকাল 4 সেকেন্ড। হ্যাঁ, এটা তো বুঝতেই পারছো আশা করি। দেখো আমরা কি জানি সরল দোলকের ক্ষেত্রে টি এর সাথে এল এর সম্পর্ক কি? এরকম না, এরকম না, টি সমানুপাতিক রুট এল না? তার মানে টি এর সাথে এল এর সম্পর্ক রুটের সমানুপাতিক, তাই না? তাহলে দেখো একটার দৈর্ঘ্য অপরটার 4 গুণ, তার মানে আমরা লিখতে পারি না যে T1/T2 সমান কি হবে? রুট ওভার L1/L2 হবে না? তাই তো হবে নাকি? তো ধরো একটার দৈর্ঘ্য আর একটা 4 গুণ, মানে আমি যদি মনে করি যে এই L1 মনে করো এটা বড়, তাহলে L1 হলো L2 এর 4 গুণ, তাহলে কি হয়? আমরা সলভটা এখানে দেখে ফেলি, তাহলেই বুঝবা। এই দেখো L1 হলো 4L2 4 গুণ, আর L2 এর মান তো বলেই দিচ্ছে দ্বিতীয় দোলকটি, এই যে দ্বিতীয় দোলকটির দোলনকাল 4 সেকেন্ড, তার মানে L2 এর মান 4 সেকেন্ড। এই যে এটা আসলে ছিল সূত্রটা এরকম, এই যে T1/T2 রুট ওভার L1/L2। L1 এর মান হচ্ছে 4L2, কাটাকাটি করা হলো L2L2, রুটের মধ্যে 4 থাকা মানে 2 বের হয়, 4 দুগুণ 8 সেকেন্ড। উত্তর হচ্ছে এই যে সি নাম্বারটা, 8 সেকেন্ড। আধুনিক জেট বিমান ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে, মানে নিত্যতা সূত্র অনুযায়ী চালানো হয়। 29.4 নিউটন ওজনের একটি বস্তুর জড়তার ভ্রামক দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ কত? খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো ওজন দেওয়া আছে, তাই না? তাহলে এম জি এর মান দেওয়া আছে কত? 29.4। তাহলে আমার তো এম দরকার, এম এর মান কত? 29.4 বাই জি মানে কত? 9.8, 9.8, তাই না? তো এটা দিয়ে এটা কাটলে তোমার এটা তো বুঝতেছো 3 হবে, তাই না? 9.8 এর 3 গুণ হচ্ছে 29.4। এগুলা কিন্তু একটু মনে রাখতে হবে, বুঝছো? এই জিনিসগুলো কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা জানি কি? আমরা জানি আই সমান কি জানি? বলো, তোমরা আগে উত্তর দাও দেখি। এটা তো নিউটনস থার্ড সূত্র হওয়ার কথা, যেটা জেড বিমানেরটা প্রশ্ন আসছিল। দেখো তোমার আগের প্রশ্ন কে যেন কোশ্চেন করছিলা, এই যে নিউটনের কি বলছো যে তো নিউটন থার্ড সূত্র হওয়ার কথা। আচ্ছা, নিউটনের থার্ড সূত্র তো ভরবেগের নিত্যতাকেই ফলো করে, তাই না? নিউটনের থার্ড সূত্র কি? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তার মানে কি ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান। তাহলে ভরবেগও তো তাই, আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান, তো আলটিমেটলি ওইটা কিন্তু ভরবেগের নিত্যতা সূত্রর সাথেই যায়। অপশনে আর কি আছে? প্রথম হবে না, এটা তো নাই, এটা তো নাই, বুঝছো? তার মানে আলটিমেটলি ওইটাই কিন্তু আসতেছে। আচ্ছা, আমরা আমাদের নেক্সটে যাই। নেক্সট কই ছিল? এই যে, তো বলো এটার উত্তর কত? 11 নওরিন সুলতানা বলছে এ। আচ্ছা আমরা দেখি আই সমান কি বলো তো? আমরা জানি এম কে স্কোয়ার, তাই না? তাহলে কে সমান কি হবে এখানে? এরকম না, রুট ওভার আই বাই এম। তাহলে আই এর মান কত? এই যে 125। তাহলে রুট ওভার 125 ভাগ এম এর মান কত? 3। তাহলে দেখো তো এটা আমরা এখন অ্যাজাম্পশন কেমনে করব? দেখো 3 আর 125 করলে কেমন হয়? রুটের মধ্যে 3 দিয়ে যদি 125কে আমরা কাটতে চাই, তাহলে 3 4 12, তারপরে 3 দিয়ে, আচ্ছা 3, এটা 125, তাই না? এই যে 3 4 12, 5 নামে 3 অক্ষে 3 2, মানে মোটামুটি 41.3618, ওই মোটামুটি ধরো 6 6 বা 6 7 এরকম কিছু একটা পাবো, তাই না? এটা বুঝতেই পারতেছো। এখন রুট এইটার মান আবার কেমন হয় এটা তো বোঝা লাগবে। চিন্তা করে দেখো তো যে ধরো যে আমরা যদি এখানে কি কি মান আছে এগুলা না, ধরো আমরা যদি 6 স্কোয়ার করতাম, 6 6 কত হতো? 36। তার মানে 36 এর রুট করলে 6 হইতো।
আর 7 স্কোয়ার করলে কত হতো? 7 7 49, তার মানে 49-এর রুট করলে 7 হতো। তাহলে 36 আর 49-এর মাঝামাঝি একটা জিনিস হলো 41.67। তার মানে পুরাপুরি তোমার এই যে এটা তো হবেই না, 5 হবেই না, 6 আর 7-এর মাঝে কিছু একটা হবে, তাই না? এই যে 4, এটাও তো হবে না, তার মানে এটাই হবে, 6.45 হবে। বুঝতে পারছো কিভাবে আমরা অ্যাজাম্পশন করলাম? 6.45 মানে এটার উত্তর হচ্ছে, এই দেখো উত্তর করে দেওয়া আছে ভালো মতো, এই জিনিসটাই আর কি, উত্তর হলো বি। বুঝতে পারছো? এইভাবে অ্যাডমিশন টেস্টে অপশন ক্যান্সেল করা, তারপরে কিভাবে হবে, এরকম কিছু টেকনিক বোঝা যায়। হুট করে প্রশ্ন দেখে একেবারে ঘাবড়ানোর দরকার নাই যে হাই হাই রুট আছে, কেমনে কি হবে, শেষ, বাদ, এটা বাদ। ব্যাপারটা তা না, তোমার অপশনগুলাই কিন্তু ওইভাবে আছে, তুমি বুঝেই যাচ্ছ, অ্যাজাম্পশন করতে পারতেছো যে জিনিসটা হবে কি হবে না। তো এইরকম মানে অ্যাবিলিটি বা অ্যাজাম্পশন করার ক্যাপাবিলিটির জন্য তোমাকে প্রচুর 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 কোশ্চেন সলভ করতে হবে। আমরা আমাদের গাইডলাইন ক্লাসগুলোতে কিন্তু অলরেডি তোমাদেরকে জানাই যে প্রচুর কোশ্চেন সলভ করতে হবে। আমার এইচএসসি গাইডলাইন ক্লাসটা যদি কেউ করো, তোমার ছোট জুনিয়র যারা আছে তাদেরকে শেয়ার করতে পারো। আমাদের এইচএসসি গাইডলাইন ক্লাসটা আমাদের পেজে বলো, আমার গ্রুপে বলো, বা বিভিন্ন জায়গায় দেওয়া হয়ে গেছে। ও আচ্ছা, এই যে এইটা, তাই না? দেখো 125/3-এর রুট আমরা কত করলাম? এটা হলো মোটামুটি 41 পয়েন্ট কত 67, এই টাইপের কিছু একটা হইলো না? আচ্ছা, একটি হুইটস্টোন ব্রিজের প্রবলেম দেখো। হুইটস্টোন ব্রিজের প্রবলেমটা একটু খেয়াল করো। আমাদের ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু জানিও। আচ্ছা, হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে রোধ দেওয়া আছে 8, 12, 18 আর 22, চতুর্থ বাহুতে। তার মানে এই যে 22 ওহম যেখানে আছে সেই জায়গায় কি এমন করা লাগবে যাতে ব্রিজটা সাম্যাবস্থায় আসে। সাম্যাবস্থায় আসে মানে হুইটস্টোন ব্রিজ নীতিটা ফলো করে। নীতিটা কি ছিল? P/Q সমান কি R/S, তাই না? তো এই যে মান তো দেওয়া আছে এখানে, 8/12 সমান হচ্ছে 18 এরা মনে করো এক্স, কত হবে সেটাই আমরা বের করতে চাই, বা এরা আর এই। তাহলে দেখো তো এটা কি হয়, 8R সমান 18 ইন্টু 12, তাহলে আর এর মান কত হয়? 18, 4 দুগুণ 8, 3 4 12, 2 দিয়ে এটা কাটলে 9, তাহলে 3 নং 27। তাহলে 4 নাম্বার বাহুতে 27 ওহম রোধ থাকার কথা বা থাকা উচিত, আছে কত? 22। তাহলে রোধ কি বাড়াইতে হবে না? 22 থেকে 27 বানাতে গেলে রোধ বাড়াতে হয়। আর তোমরা এতদিনে তো জেনেই গেছো, সেই 9-10 থেকে পড়তেছো যে রোধ, তুল্য রোধ বাড়ানোর জন্য সিরিজ কানেকশন দরকার হয়, আর কমানোর জন্য প্যারালাল কানেকশন দরকার হয়। তাহলে 22-কে 27 করতে গেলে আমাদের কি করতে হবে? সিরিজে লাগাইতে হবে, তাই না? কোন রোধটি যুক্ত করলে, তার মানে সিরিজে কতটুকু যুক্ত করতে হবে? 5, এই যে 5 ওহম যুক্ত করতে হবে। এই যে এ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, 5 ওহম। 25 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে কোন বর্তনীতে, প্রবাহ কোন বর্তনীতে 1 মিনিট ধরে চললে 3000 জুল তাপ উৎপন্ন হয়, উক্ত বর্তনীর রোধ কত? এটা তো একদম ইজি একটা প্রশ্ন। আমরা কি জানি? কাজ ডব্লিউ, অথবা এই কাজটাই তো আলটিমেটলি শক্তিতে রূপান্তরিত হয়, তাই না? আমরা তো জানি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, আর কি জানি? আরও জানি কাজ করার হারকে ক্ষমতা বলে। আচ্ছা, তো এই কাজটাই হিট হিসেবে তৈরি হয় বা তাপ শক্তি হিসেবে উৎপন্ন হয়। আর W/H সমান আমরা জানি কি, I² RT। এখান থেকে কি বের করতে বলছে? আর এর মান বের করতে বলছে। তো দেখি এবার চেষ্টা করো, বলো সঠিক উত্তর কত হবে? ডি, হ্যাঁ সঠিক উত্তর। গ্রাফ রিলেটেড জিনিসগুলো তোমাদের একটু ভালো বুঝতে হবে, আর গ্রাফ বুঝতে গেলে তোমাদের বুঝতে হবে ঢাল বা স্লোপ। এবং ঢাল নিয়ে আমার একটা লং ক্লাস আছে, তোমরা জয়কলির আমাদের পেজটাতে খেয়াল করো, জয়কলির অফিসিয়াল পেজে খেয়াল করবা, তারপর জয়কলি একাডেমির পেজে খেয়াল করতে পারো, বা আমার হচ্ছে গ্রুপ বা ইউটিউব চ্যানেলেও তোমরা খেয়াল করতে পারো, যেটা তোমার অলরেডি আমার হচ্ছে ঢাল বা স্লোপ ব্যাপারটা জানতে হবে। তো দেখো, কোনো বস্তুর ভর ধ্রুব থাকলে, মানে এম এর মান ফিক্সড, ভালো কথা, ভর ধ্রুব থাকলে গতিশক্তি বনাম ভরবেগ পরিবর্তনের গ্রাফ কি রূপ হবে? বলো তো এটার উত্তর কি? দেখি আগে তোমরা চেষ্টা করো, তারপরে আমি এটা করে দিচ্ছি। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, বলছে কি ভর ধ্রুব থাকে, তাই না? আমরা কি জানি? ই কে সমান পি এই যে P² ভাগ হচ্ছে টোয়াইস এম। এই সূত্রটা আমরা জানি। দেখো আমাদের অপশনের প্রত্যেকটাই ইকে বনাম পি, ইকে বনাম পি, ইকে বনাম পি। আচ্ছা, এটা টি আর ইকে বনাম পি, তাই না? তো দেখো, ভর যদি এম এর মান যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ইকে কার সাথে সম্পর্কিত?
সমানুপাতিক পি স্কোয়ার ভরবেগের সাথে, তাই না? আচ্ছা, তোমার গ্রাফগুলাতে এভাবে সবগুলা গ্রাফ দেওয়া আছে, দেখো ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে ই কে, আর এক্স অক্ষ বরাবর দেওয়া আছে পি। খেয়াল করে দেখো এভাবে দেওয়া আছে। এখন বলো তো তোমরা এটা হয়তো বা জানো কি না, এক্স অক্ষ বরাবর যে ভ্যারিয়েবলটা থাকে তাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ওয়াই অক্ষ বরাবর যে ভ্যারিয়েবলটা থাকে তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে পি মানে ভরবেগ, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ই কে। তার মানে এটা আছে ওয়াই বরাবর আর এটা আছে এক্স বরাবর। তো এটাকে যদি আমরা একটু ভাঙতে চাই চেহারাটা কেমন হবে? ই কে সমান সামথিং কনস্ট্যান্ট, কিছু একটা কনস্ট্যান্ট ইনটু পি স্কোয়ার, দেখতে এরকম হবে না? আচ্ছা, এইটাকে আমি আরেকটু চেঞ্জ করে লিখতে পারি না? যে মনে করো যে এখানে এটা তো আছে এক্স বরাবর, তাই না? তাহলে আমি পি স্কোয়ার, এটাকে আমি একটু সুন্দর করে যদি লিখি পি স্কোয়ার সমান কনস্ট্যান্টকে এখানে ভাগ করে দিলে কি হয়? আবার একটা কনস্ট্যান্ট হয়, তার মানে আরো একটা কনস্ট্যান্ট ইনটু ই কে। তাই হচ্ছে না? এরকম হচ্ছে না ব্যাপারটা? এর একটা নতুন কনস্ট্যান্ট, ব্যাপার না, কনস্ট্যান্টই তো। এইটা আবার দেখতে কেমন বলো তো? এক্স স্কোয়ার সমান 4ay, মনে পড়ে? পরাবৃত্তাকার। এক্স স্কোয়ার সমান 4ay এর মতো দেখতে না? এই দেখো 4a হলো একটা কনস্ট্যান্ট, মনে করো এখানে কনস্ট্যান্টটা। এই যে y এ আছে হলো ইকে, এই যে y বরাবর ইকে, আর এই যে এক্স স্কোয়ারের জায়গায় আছে পি স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় আছে পি স্কোয়ার। তার মানে এই যে এইখানে আছে পি, অর্থাৎ এক্স এ আছে পি। বুঝতে হবে, এক্স স্কোয়ার তার মানে এক্স বরাবর আছে পি, তার উপরে স্কোয়ার, তাই না? তাইলে এটা কি, কিসের সমীকরণ? একটা পরাবৃত্তাকার কোনো কিছু সমীকরণ, পরাবৃত্তের আদর্শ সমীকরণ। যেই পরাবৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 4ay ক্যাটাগরির পরাবৃত্ত। তোমরা জানো যে এইসব পরাবৃত্ত দেখতে যে এইরকম উপরের দিকে, তাই না? এই যে এরকম ঊর্ধ্বমুখে যায়, তো এটার গ্রাফটা হবে এরকম ঊর্ধ্বমুখী, অর্থাৎ পরাবৃত্তাকার। পরাবৃত্তটা হবে ওই রকম উপর দিক করা পরাবৃত্ত। বহুত লেখালেখি করছি, এটা আমি একটু মুছে দেই। লেখা তো আছেই, তোমরা চাইলে ওইখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এটার সলভ হচ্ছে আমাদের এই যে দেখো, সলভ কোনটা? এই যে সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। একটা মহাকাশযানের ভর দেওয়া আছে, জ্বালানির ভর দেওয়া আছে, ভর হ্রাসের হার দেওয়া আছে। ভর হ্রাসের হার মানে কি বলতে পারো? ওই যে ডেল এম ডেল টি পড়ছো না, এই জিনিসটাই দেওয়া আছে। 300 কেজি পার মিনিটে দেওয়া আছে। তো তোমার এসআই একক তো সেকেন্ড, তার মানে কি 300 কেজি মিনিট মানে নিচে হলো 1 মিনিট। তো এটাকে তুমি সেকেন্ড করে নাও, 60 সেকেন্ড। তাহলে এটা কাটাকাটি করো 5, তাহলে 5 কেজি সেকেন্ড ইনভার্স 1 হবে, তাই না? তুমি 5 কেজি সেকেন্ড ইনভার্স 1 দিয়ে তো হিসাব করতে হবে। দেখো এটা তো আমরা জানি, এটা কি ঊর্ধ্বমুখী ধাক্কা, তাই না? এই যে ঊর্ধ্বমুখী ধাক্কা এফ, অথবা আমরা লিখি এফ টি লিখি অনেক সময়। এটা কি হয়? ডেল এম ডেল টি ভিআর, তাই না? রকেটের যে বেগটা দেওয়া আছে। এই যে এটার কিন্তু দরকার নাই, এটার কোনো কাজই নাই, তোমাকে একটু ভাবাইছে আর কি। তাহলে কত হয় এটা? 5 ইন্টু 200, 5 দুগুণ 10, 0 0, এই যে 10 0, হ্যাঁ এই যে এটা এ নাম্বার সঠিক উত্তর। আচ্ছা, এটা আমরা একটু এই যে সলভে যাই, এ দেখো এ নাম্বার, দেখো সব করেই দেওয়া আছে। এই বুঝতে পারছো? এখন আশা করি জিনিসটা সহজ হয়েছে। নিম্নের চিত্রটির ক্ষেত্রে কোনটি সঠিক? নিম্নের ছবিটা দেখেই তো বুঝতেছো, সবগুলা ডট। ডট মানে কি বলো তো? ডাইভারজেন্স না? ডতে ডট গুণফল, ডতে ডাইভারজেন্স, এভাবে মনে রাখতে পারো। তো এই ছবিটার দিকে কি তোমরা ভালো মতো ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছ? কেমন ছবিটা হলো? এই যে এইরকম একটা গোল কোনো কিছু, এই যে বাইরে থেকে ভিতরের দিকে তীর চিহ্ন দেওয়া, এইভাবে ছবিটা, বুঝছো? এই যে এইরকম একটা ছবি। তো কি মনে হচ্ছে? মনে করো একটা কিছু আছে, ওটা বাইরে থেকে যদি তুমি ঠাসা দিয়ে ধরো, চাপ দিয়ে ধরো, তো চাপ দিলে কি ছোট হয়ে যাবে না? তার মানে এই জিনিসের আয়তন কি কমে যাবে, আর আয়তন কমে গেলে কি ঘনত্বের মান বেড়ে যাবে না? তো যার আয়তন কমে যায় আর ঘনত্বের মান বেড়ে যায়, সেটা ডাইভারজেন্স কত? নেগেটিভ। তোমরা তো এটা জানো। এটার উত্তর হচ্ছে, আচ্ছা এখানে ডিটেলটা দেওয়া আছে, এটার উত্তর হচ্ছে এই যে এটা ডাইভারজেন্স হচ্ছে নেগেটিভ। আর ডাইভারজেন্স পজিটিভ হলে কি হতো? ভিতর থেকে বাইরের দিকে তীর চিহ্ন দেওয়া থাকতো, মানে বহির্মুখী হইতো, বা এটাকে বলে ভিতর দিকে আসতেছে, এটাকে বলে অভিসারী হচ্ছে। আর অপসারী হয়ে যদি যাইতো বাইরের দিকে, সেটাকে আমরা বলতাম হচ্ছে পজিটিভ। ওইটার ছবি হতো এই যে এরকম,
এটা বলতাম অপসারী, এটা পজিটিভ হতো। আচ্ছা, চারদিকে আঁকান লাগবে। আর যদি হচ্ছে অভিসারীও না অপসারীও না, এই যে এইরকম, এটা অ্যাজ লাইক এস কি মনে করো যে একটা মানে কোনো অভিসারীও না অপসারীও না, সলিনয়েডের মতো, স্প্রিং এর মতো লাগতেছে, তাই না? এটাকে বলা হয় সলিনয়েডাল, মানে এই গোল এই জিনিসটাই আছে, এরকমই মনে করো এই জিনিসটাই আছে, এটা সলিনয়েডাল আকৃতির। আচ্ছা দেখো এখানে আমাদের ওই ডিটেইলটা আছে। পজিটিভ হলে যে আমি যেটা আঁকায় দিলাম বাইরের দিকে যায়, নেগেটিভ হলে ভিতরের দিকে আসে, মানে ছোট হয়, আর এইরকম থাকলে সলিনয়েডাল হয়, অর্থাৎ ডাইভারজেন্স ওটাকে বলে জিরো ডাইভারজেন্স। পয়েন্টিং ভেক্টর কি বলো? পয়েন্টিং ভেক্টর কি? এটা হচ্ছে সরাসরি তোমার হচ্ছে একদম মুখস্থ জিনিস, এটা ডাইরেক্ট মুখস্থ জিনিস। হ্যাঁ আচ্ছা, এখানে একটু এগুলো হচ্ছে আমাদের একটুই হয়ে গেছে, তোমার লেখার ফন্ট চেঞ্জ হয়ে গেছে আর কি। তো এটা উত্তরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এটার উত্তর হচ্ছে এ নাম্বারটা। পয়েন্টিং ভেক্টর দেখো অপশন তো এটা বুঝতেই পারতেছো, পয়েন্টিং ভেক্টর ডিরেক্ট মুখস্থ যে ই ক্রস এইচ, তাই না? অথবা যে এইভাবেও থাকতে পারে। আচ্ছা, যদি ই ক্রস বি থাকে তাহলে 1/μ0, এটা মুখস্থ জিনিস। তারপরে যাই আমরা যে 40 কেজি মিটারকে জুলে প্রকাশ করো। আচ্ছা, জুল কিসের একক? কাজের একক। কাজের একক কি? ডব্লিউ সমান কি? বল আর হচ্ছে সরণ, তাই না? আচ্ছা, তাহলে বলের একক আর সরণের একক, তাহলে বল মানে কি? এটা নিউটন, আর সরণ মানে কি? মিটার। তাহলে নিউটন মিটারকেই তো আমরা বলতেছি আলটিমেটলি জুল, তাই না? তাইলে জুলে প্রকাশ করো, এটা আছে কেজি মিটার, 40, এটা আছে কেজি মিটার, এটাকে যদি আমি নিউটন মিটার বানায় ফেলি তাহলে তো জুল হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে কেজিকে নিউটন করতে গেলে কি করতে হবে? এটার সাথে 9.8 গুণ দিতে হবে, তাইলে জিনিসটা হয়ে যাবে কেজি মিটার থেকে নিউটন মিটার। আর নিউটন মিটারও যে কথা, জুলও সেই কথা, এটা তোমরা আশা করি বুঝতেই পারছো। তাহলে 40 আর 9.8 গুণ করতে হবে। এটার উত্তরটা কি? এটার উত্তর হচ্ছে এই যে ডি নাম্বার, দেখছো এই যে 40 আর 9.8 গুণ করলে এই যে ডি নাম্বার 392 জুল, ডি নাম্বার। কিভাবে হলো জুলের ব্যাপারটা তো আশা করি বুঝতে পারছো না? কয়েকজন ভুল উত্তর দিছো, মাহমুদুল হাসান ভুল হয়ে গেছে উত্তর। আচ্ছা সমস্যা নাই, ভুল উত্তর দেওয়া কোনো সমস্যা না। সমস্যা হলো যে তুমি আজকের ক্লাসে ভুল করবা, এটাই স্বাভাবিক, আর আজকের ক্লাসের ভুল থেকে তুমি শিখবা, এইটা উচিত। তো ক্লাসে ভুল করো আজকে, সমস্যা নাই, কিন্তু এটার থেকে যেটা শিখলা, যে নোটসগুলা নিলা, সেইটা যাতে আবার পরবর্তীতে ভুল না হয় সেই চেষ্টাটা করবা আর কি, বুঝতে পারছো? তো আমরা চলে যাচ্ছি আমাদের 19 নাম্বার প্রশ্নে। দেখো একদম ডিরেক্ট, এটা হচ্ছে মুখস্থ প্রশ্ন। তো এটার উত্তর একটু দাও তো তোমরা দেখি। দেখো এইখানে আমাদের বইয়ের একটা মানে বিশেষ দিক তোমাদেরকে একটু বোঝাতে চাচ্ছি, যে এই উত্তরের যে ব্যাখ্যাটা আছে, শুধুমাত্র এই অপশনের ব্যাখ্যা দিলে তুমি কিন্তু বাকিগুলা বুঝতে না। কেন এই চারটা নয়, কেন এইটাই, এবং এই চারটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য, কিরকম প্রশ্ন আসলে ওই চারটা ওই বাকি তিনটার কোনো একটা উত্তর হইতো, তারও ডিটেল কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। এটা আমাদের বইয়েও কিন্তু আছে, এটা শুধুমাত্র এই স্লাইডের অংশ তা না, আমাদের এই যে এই বইটার থেকেই জিনিসটা কিন্তু নিয়ে আসায়। যে এই বইটা তোমরা বিউপি যারা প্রিপারেশন নিচ্ছ, তারা এখান থেকে তোমরা হচ্ছে প্র্যাকটিসটা করতে পারো, প্রিপারেশন নিতে পারো, এবং নিজেকে যাচাই করার জন্য বেশি বেশি হচ্ছে প্রবলেম সলভ করতে পারো। তো এই বইয়ের মধ্যে কিন্তু আমাদের এই ব্যাখ্যাটা আছে, দেখো যে কেন হচ্ছে সি নাম্বারটা সঠিক, কেন ফোটন, তাহলে এগুলা কি হয়। যেমন দেখো মহাকর্ষ বলের ক্ষেত্রে গ্র্যাভিটন কাজ করে, দুর্বল নিউক্লিয় বলের জন্য বোসন কাজ করে, তড়িৎ চুম্বক বলের জন্য ফোটন কাজ করে, যেটা প্রশ্নের মধ্যে আছে, আর সবল নিউক্লিয় বলের জন্য গ্লুয়ন অথবা মেসন বা গ্লুয়ন মেসন কাজ করে। তার মানে তোমার যাতে করে সবগুলো অপশন সম্পর্কেই ধারণা হয়, তাই আমাদের এই ব্যাখ্যাটা, যাতে ডিটেইল ধারণা হয়। এই বছরে প্রশ্ন আসছিল ফোটন দিয়ে, পরে যদি প্রশ্ন আসে বোসন দিয়ে, এখন তুমি খালি ফোটনই পড়ছো, এই এক লাইন যদি তুমি পড়ে বসে থাকো, ধরো এই এক লাইনই আমরা দিয়ে দিলাম, এই এক লাইন পড়ে বসে আছো তুমি, তাহলে ওইটা কি, বোসনের কি খবর, অথবা মনে করো মেসন, গ্র্যাভিটন, এগুলোর কি অবস্থা? ওই কারণে চারটা অপশনই মানে চারটা এই লাইনই মনে রাখতে হবে। কোন অপশন অন্য প্রশ্ন আসলে তখন তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই তো এই বইটা তোমরা অনলাইনে অর্ডার করতে পারো FEB 2023 এই প্রোমো কোড ইউজ করে, FEB 2023 মানে ফেব্রুয়ারি 2023।
এই প্রোমো কোডটা ইউজ করে তোমরা অনলাইন থেকে অর্ডার করতে পারো। অনলাইন অর্ডারে এই প্রোমো কোড ইউজ করলে হচ্ছে তোমরা 7% এক্সট্রা ডিসকাউন্ট পাবা। প্রোমো কোড না দিয়ে আবার 7% ডিসকাউন্ট কিন্তু পাবা না, প্রোমো কোডটা মনে করে দিবা। আর অফলাইনে তোমরা নিকটস্থ লাইব্রেরি থেকে তো অবশ্যই নিতেই পারো, লাইব্রেরি থেকে। তো লাইব্রেরি থেকে প্রোমো কোড ছাড়া নিতে হবে আর কি। আচ্ছা, 20 নাম্বার দেখো সলভ অলরেডি দেওয়া আছে যে আমাদের বলের ভ্রামকের মাত্রা। তো আমরা তো এটা জানি, বলের ভ্রামক মানে কি, টর্ক না? তো টর্ক টাও সমান কি, ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরের ক্রস গুণফল, তাহলে আর ক্রস এফ। তাহলে এই যে আমাদের বলের ভ্রামকের মাত্রার সমীকরণ, মানে তাহলে আর এর মাত্রা কত, মানে ব্যাসার্ধ ভেক্টর বা ব্যাসার্ধের মাত্রা এল ইন্টু এফ এর মাত্রা এটা, তাহলে এই দুটো গুণ করলে মাত্রা তো অলওয়েজ থার্ড ব্র্যাকেটে লেখে তোমরা জানোই। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, অর্থাৎ বি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, এই যে অনেকে উত্তর দিয়েও ফেলছে অলরেডি, খুবই ভালো, থ্যাঙ্কস। তো এখন তোমরা হচ্ছে আমাকে বলো, যেই ছিল আমাদের মোটামুটি তোমার 20টা প্রশ্ন, যেহেতু আমাদের ফিজিক্স থেকে মানে আমরা যে কোশ্চেনটা সলভ করলাম সেটা ফিজিক্স থেকে 20টা প্রশ্ন, আমরা 20টাই সলভ করে ফেললাম। এখন ফার্দার কেমিস্ট্রি এবং ম্যাথের কোশ্চেন সলভটা হবে আজকে সন্ধ্যা 6টা 15-তে। তোমরা হয়তো বা খেয়াল করছো যে আমাদের পোস্ট করা হয়ে গেছে, তো ওইখানে তোমরা যদি খেয়াল করো দেখবা যে ক্লাসের টাইম টেবিলটা দেওয়া আছে 6টা 15-তে ম্যাথ এবং হচ্ছে তোমার কেমিস্ট্রি। তো এই ক্লাসটাও মনোযোগ দিয়ে করবা, তাইলে কিন্তু তোমার একদম ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি ওভারঅল প্রিপারেশনটা হয়ে গেল। তো এভাবে তোমরা মোটামুটি প্রিপারেশন নিতে থাকো, আমাদের বই কালেক্ট করে নিতে পারো। আমাদের বইয়ের কোন দিকটা তোমার বেশি ভালো লাগছে আমাদেরকে জানিও। আর আজকের এই ক্লাসের যদি তোমরা কেউ কোনো নোট নিয়ে থাকো, আমি সাজেস্ট করব অবশ্যই নোট নেওয়া উচিত। তাহলে আমাদের জয়কলির পেজে তোমরা সেটা হচ্ছে মেসেজ করে দিতে পারো, অথবা আমাদের অনেকগুলা গ্রুপ আছে সেখানে শেয়ার করতে পারো, অথবা আমার একটা গ্রুপ আছে স্টাডি ট্রি নামে, স্টাডি ট্রি, দেখো আমারই ছবি দেওয়া আছে, এই নামে অনেক কিছুই আছে, অনেক মানে গ্রুপ আছে, কিন্তু আমার গ্রুপটাতে আমার ছবি দেওয়া আছে কমলা রঙের ব্যাকগ্রাউন্ডে, দেখো। তো এই গ্রুপটাতে তোমরা চাইলে ছবিটা শেয়ার করে দিতে পারো, তোমাদের কে কেমন নোট নিলা সেটা জানার জন্য। তো ক্লাস কেমন লাগলো জানিও, সবার জন্য শুভকামনা রইল। বিউপির ক্যাম্পাস তোমাদের রঙে রাঙিয়ে যাক, সেই শুভকামনায় অল দ্য বেস্ট।